নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করতে চলেছি নিউ এডুকেশন পলিসি 2020 অর্থাৎ নতুন শিক্ষানীতি 2020 সম্বন্ধে। এটি ঘোষণা হয়েছিল 2020 সালে, কিন্তু এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছে এইটির সম্বন্ধে ধারণাটা খুব একটা ক্লিয়ার নয়। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর এটি সম্বন্ধে অর্থাৎ নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে বিস্তারিত জানার আগে কিছু তথ্য আমাদের জেনে নেওয়া দরকার প্রথমে। ওকে, লেটস স্টার্ট। জেনে নিই সেগুলো। প্রথমত 2020-তে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি ঘোষণা করা হয়। ওকে, ডক্টর কে কস্তুরী রঞ্জনের অধ্যক্ষ পদে থাকা অবস্থায় এই এনইপিটা প্রকাশিত হয়। ওকে, তিনি এই ডক্টর কে কস্তুরী রঞ্জন ছিলেন ইসরোর পূর্ব বিজ্ঞানী ছিলেন তিনি। ওকে, আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার। এই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ MHRD, এই সংস্থাটা আগে সমস্ত রকম পড়াশোনা রিলেটেড সমস্ত রকম টোটাল এডুকেশন সিস্টেমটাকে এই সংস্থাটা কন্ট্রোল করতো। ওকে, এখন সেটার নাম পরিবর্তন করে করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। এই 2020-তে নতুন এডুকেশন পলিসি নতুন শিক্ষানীতি ঘোষণা করার আগেও আরও একবার শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছিল। সেটা হয়েছিল কবে না 1968 সালে। 1968 সালে প্রথম শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছিল। আবার পরে 1986 থেকে 92-তে এই আগে যে শিক্ষানীতিটা পরিবর্তন হয়েছিল তার কিছু আপডেট বা পরিবর্তন করা হয়। এবারে আমরা নিউ এডুকেশন পলিসি জানার জন্য মূল পর্বে চলে যাচ্ছি। যদি করোনা পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তখন 2022 সালের মধ্যে এটা আশা করা যায় যে চালু হয়ে যাবে। তবে বর্তমানে যে এডুকেশন প্রসেসটা চলছে সেটা কার উপর বেস করে 10+2 নিয়মে চলছে। এই 10+2 নিয়মটা কি যেটা জেনে নেব। আর এখন যে নিয়মটা হওয়ার, যেটা 2022 সালে সম্ভবত 2022 সালে হওয়ার কথা সেটা 5+3+3+4 এই রুলটা অনুযায়ী হওয়ার কথা। ওকে, এখন 5+3+3+4 এই রুলটা সম্বন্ধে জেনে নেব। 10 বছরের মধ্যে পড়ছে 1 to 10, দেন 10 to 12, 1 to 10 10 years, দেন লাস্ট 2 years refers 10 to 12। ওকে, দেন এখন যদি আমরা আলোচনা করি 5+3+3+4 রুলটা সম্বন্ধে, যেটা এনইপি নিউ এডুকেশন পলিসি। এই যে 5 ইয়ার্স, এই 5 ইয়ার্সটাকে নাম দেওয়া আছে কি না ফাউন্ডেশন স্টেজ। এই 5 বছর, এই 5 বছরকে আবার দুটো ভাগে ভাগ করা আছে কি ফার্স্ট 3 ইয়ার্স, দেন 2 ইয়ার্স। ফার্স্ট 3 ইয়ার্স কী হয়েছে, প্রথম 3 বছর কি হবে না ছেলেদের কি হবে, স্কুলে যাওয়া অভ্যাস করানো হবে। তাদেরকে স্কুলে গিয়ে শুধুমাত্র খেলাধুলা করানো হবে, যাতে কি হয়, যাতে বাচ্চারা কি হয় স্কুলে যেতে আগ্রহী হয়, স্কুলে যেতে ভালো লাগে তাদের। এই জন্য নেক্সট এই 3 বছর খেলাধুলা করে কাটানোর পর নেক্সট 2 বছর 1 and 2, নেক্সট 2 বছর তারা 3 বছর খেলাধুলা করে কাটানোর পর 1-এ উঠলো, 1 এবং 2 এই দুটো ক্লাস তারা কি করবে না সাধারণ শিক্ষার যে প্রথম ধাপগুলো তারা পার করবে। সাধারণ শিক্ষার কিছু বেসিক জিনিসগুলো তারা জানবে। এক্ষেত্রে কী হবে, নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। ওকে, দেন 5 বছর আমরা আলোচনা করলাম। দেন তারপরে যে 3 ইয়ার্স, এই 3 ইয়ার্স সম্বন্ধে এবার জানবো। 3 ইয়ার্সটাকে এই নেক্সট 3 ইয়ার্সটাকে আমরা এখানে নাম দেওয়া হয়েছে কি না প্রিপারেটরি স্টেজ। ঠিক আছে, এই প্রিপারেটরি স্টেজটাকে হলো 3 বছরের। ওকে, এই প্রিপারেটরি স্টেজ বলতে ক্লাস 3 থেকে 5 অর্থাৎ ক্লাস 3, 4, 5 এই 3টে ক্লাসকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে কী পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার, যেগুলো পরিবর্তন করা হয়েছে বা থাকবে যে জিনিসগুলো হলো যে কি অ্যাক্টিভিটি প্লাস স্টাডি, কিছু অ্যাক্টিভিটি থাকবে এবং পড়াশোনা তো থাকছেই। আচ্ছা, এক্ষেত্রে কী হয়েছে, এক্ষেত্রে একটা নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে মাদার ল্যাঙ্গুয়েজের উপর।
এক্ষেত্রে বলা হয়েছে যে ছাত্ররা যেন মাদার ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে। ওকে, আর তারা একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও পড়তে পারে, যে কোনো একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও পড়তে পারে। ওকে, এক্ষেত্রে মাদার ল্যাঙ্গুয়েজের উপর জোর দেওয়া হয়েছে কেন? কারণ বাচ্চাদের এই বয়সটাতে কী হয়, নিজের ভাষাতে জানার আগ্রহটা বাচ্চাদের বেশি থাকে। তার জন্য কী করা হয়েছে, তার জন্য এখানে নিয়ম করা হয়েছে যারা যেন মাদার ল্যাঙ্গুয়েজে জিনিসটা পড়ে, ছাত্ররা পড়তে পারে, তার জন্য জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা উচিত যে ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে স্কুল কিন্তু বাচ্চাদের ফোর্স করতে পারবে না কোন ভাষাতে সে বাচ্চারা পড়বে। এক্ষেত্রে বাচ্চারা কোন ভাষাতে পড়বে সেটা কোনো স্কুল বাচ্চাদেরকে জোর করতে পারবে না। আরেকটা জিনিস কি, ক্লাস 3 থেকে কী হবে, এক্সাম স্টার্ট হবে। ক্লাস 3 থেকে বাচ্চাদের এক্সাম নেওয়া স্টার্ট হবে। ওকে, নেক্সট 5 ইয়ার্স আলোচনা করলাম, তারপর 3 ইয়ার্স আলোচনা করলাম। এবার এই 3 ইয়ার সম্বন্ধে আলোচনা করবো। ওকে, এই যে 3 ইয়ার্স, 5 + 3 + 3, এই 3 ইয়ার্সকে নাম দেওয়া হচ্ছে মিডিল স্টেজ। এই মিডিল স্টেজ কি, মিডিল স্টেজটা 3 বছরের বললাম যেটা, এই মিডিল স্টেজটা হচ্ছে ক্লাস 6, 7, 8 এই 3টি ক্লাসকে রেফার করছে। এই 3টি ক্লাসকে মিডিল স্টেজ বলা হচ্ছে। ওকে, এই মিডিল স্টেজটা কী হচ্ছে, এখানে কিছু নতুন এই ক্ষেত্রে কী হয়, এই মিডিল স্টেজ 6, 7, 8 এক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনগুলো জেনে নেব এবার একে একে করে। প্রথমত কম্পিউটার কোড, অর্থাৎ এক্ষেত্রে স্টুডেন্টদেরকে কী করা হবে, কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান দেওয়া হবে। ওকে, কম্পিউটার নলেজ দেওয়া হবে স্টুডেন্টদেরকে। নেক্সট কি না, ভোকেশনাল অর টেকনোলজি, এক্ষেত্রে কী হবে, এই ভোকেশনাল অ্যান্ড টেকনোলজির উপর তারা নাম্বার পাবে। এবার জিনিসটা কি এবার ভালো করে বুঝিয়ে দিই। ভোকেশনাল অ্যান্ড টেকনোলজি মানে ধরো কোনো ছাত্র তার পছন্দ কি, সেলাইয়ের কাজ করতে ভালো লাগে, বা ধরো কোনো ছাত্র গার্ডেনিং করতে ভালো লাগে, বা ধরো কোনো ছাত্রের ফিশারি অর্থাৎ মৎস্য চাষ সম্বন্ধে ভালো লাগে, জানতে ভালো লাগে বা করতে ভালো লাগে। ওকে, সেক্ষেত্রে কী হয়, বা আবার কোনো ছাত্র ধরো যায়, তার জানার আগ্রহ আছে কি কীভাবে টেবিল চেয়ার কীভাবে তৈরি করা যায়, এইসব জিনিসগুলো কী হবে এক্ষেত্রে শেখার সুযোগ দেওয়া হবে ছাত্রদের। সেক্ষেত্রে কী হবে, সেই বিষয়গুলো সে কীভাবে কতটা শিখতে পারছে তার উপর নির্ধারণ করে কী হবে, তাকে নাম্বার দেওয়া হবে। ওকে, সেক্ষেত্রে সে মার্কস পাবে। ওকে, নেক্সট পয়েন্টে যদি যাই, কী হচ্ছে মাস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অনলি ওয়ান। কী হচ্ছে এক্ষেত্রে কী হয়, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অবশ্যই তাকে পড়তে হবে, একটা জাতীয় ভাষা, একটা ভারতীয় ভাষা তাকে পড়তে হবে। ওকে, আর নেক্সট যেগুলো বিষয় সাবজেক্ট সিলেবাসের ক্ষেত্রে কী হচ্ছে না, ম্যাথ, সায়েন্স অ্যান্ড আর্টস যেগুলো ছিল, ম্যাথস তো অঙ্ক, সায়েন্সের মধ্যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিকে জয়েন করে যেটা থাকে আর কি, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এখন যেটা পড়া হচ্ছে, এক্ষেত্রে সিলেবাসের কোনো পরিবর্তন করা হবে না। এটা একটা জয়েন করে কিছু একটা সিলেবাস করা হবে, যদিও এখনও পর্যন্ত সিলেবাসটা ঘোষণা করেনি, অবশ্যই কিছুদিন পর ঘোষণা করবে। মানে আর্টসের মধ্যে কী হয়েছে তাহলে, আর আর্টসের মধ্যে রয়েছে জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, ইতিহাস ভূগোলকে এর মধ্যে রয়েছে। ওকে, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু থাকছে। নেক্সট কী হচ্ছে, আমরা আলোচনা করবো 5 + 3 + 3 দেন 4, এই 4 ইয়ার্স সম্বন্ধে, এই 4টা রেফার করছে 4 ইয়ার্স। ওকে, এই 4 ইয়ার্স সম্বন্ধে এবার জেনে নেব। এই 4 ইয়ার্সকে নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি স্টেজ। ওকে, এই সেকেন্ডারি স্টেজটা কি, এই যে ক্লাসগুলো টোটাল 9, 10, 11, 12 এই ক্লাসগুলোকে সেকেন্ডারি স্টেজের মধ্যে ফেলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন করার কথা এখানে এই শিক্ষানীতিতে ঘোষণা করা হয়েছে। সেই পয়েন্টগুলো এবার একে একে আমরা জেনে নেব। কী হয়েছে না, সেমিস্টার স্টার্ট হবে, এখানে কী হবে, সেমিস্টার সিস্টেমটা চালু হবে। সেমিস্টার সিস্টেমটা চালু হবে মানেটা কি, এক্ষেত্রে কী হবে, 6 মাস অন্তর করে একটা পরীক্ষা হবে। আমাদের ক্ষেত্রে কী হতো যে বছরের শেষে একটা ফাইনাল এক্সাম হতো। ওকে, সেই এক্সামের জন্য আমাদের বছরের শুরুতে কোনো টেনশন থাকতো না, তার ফলে কী হতো, বছরের শুরুতে বাচ্চারা পড়তো না, তখন কী হতো, আমরা বছরের শেষে পড়াশোনার প্রতি বেশি জোর দিতাম। এক্ষেত্রে কিন্তু সেমিস্টার সিস্টেমটা চালু হওয়ার ফলে কী হবে, স্টুডেন্টরা সারা বছরই পরীক্ষার জন্য একটা চাপে থাকবে, তারা পড়তে থাকবে, সারা বছরই পড়বে। ওকে, নেক্সট পয়েন্টটা কি, নো স্ট্রিম, এক্ষেত্রে কোনো স্ট্রিম থাকবে না। মানেটা কি, স্ট্রিম থাকবে না মানে ক্লাস 10-এর পর আমাদেরকে কী হতো, একটা স্ট্রিম চুজ করতে হতো, সায়েন্স, আর্টস বা কমার্স। ওকে, এক্ষেত্রে কোনো রকম স্ট্রিম থাকবে না। মাল্টিপল সাবজেক্ট, এক্ষেত্রে মাল্টিপল সাবজেক্টটা পয়েন্টটা হচ্ছে যে সে যে কোনো সাবজেক্ট নিতে পারে। ধরো 10 পাসের পর আমরা কী করতাম, আমাদের সায়েন্স পড়তে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি হোক, আর বাংলা ইংরেজিতে থাকছে। এইরকম যদি কমার্স পড়তে হতো সেখানে ইকোনমিক্স থাকতো, যদি আর্টস পড়তে হতো সেখানে ম্যাথের কোনো ব্যাপারই থাকতো না। কিন্তু এক্ষেত্রে কী হয়েছে, মাল্টিপল সাবজেক্টের ক্ষেত্রে কী হয়েছে,
যে তার যে সাবজেক্ট পছন্দ সেটাই সে নিতে পারে। তার পছন্দ অঙ্ক, তাহলে অঙ্ক, তার সঙ্গে তার পছন্দ বায়োলজি, তার সঙ্গে তার হয়তো দর্শন পছন্দ, দর্শন, ওকে, সে রাখতে পারে। ওকে, দেন আরেকটা বড় জিনিস, সেটা কী হলো, নেক্সট পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এক্ষেত্রে কী হবে, টিচাররা এবং সিলেবাস তাকে কী করবে, স্টুডেন্টদেরকে জোর করবে, ফোর্স করবে, তাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করার জন্য ফোর্স করা হবে, তাদেরকে তাদের গভীর চিন্তা ভাবনার জন্য ফোর্স করা হবে, তাদেরকে বাধ্য করা হবে তারা যেন গভীর চিন্তা ভাবনা করে, সে যে সাবজেক্টে হোক। অবশ্যই এক্ষেত্রে মাল্টিপল সাবজেক্টের নোট স্ট্রিম ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কাজ করবে। তারা যদি যে কোনো ভাষা নিত, তাহলে যে কোনো সাবজেক্ট নিত, সেক্ষেত্রে তার পড়ার প্রতি আগ্রহটা কম হতো। কিন্তু এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে তার পড়ার প্রতি যে সাবজেক্টে পড়ার প্রতি আগ্রহ সেটাই সে নিচ্ছে, তারপরে কী হবে, সেইটার প্রতি সেই সাবজেক্টটা পড়ার পর তার মধ্যে অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা আসবে, অবশ্যই গভীর চিন্তাভাবনা করার ক্ষমতা অবশ্যই তার সেই সাবজেক্টে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারলাম ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কী বলা হয়েছে এখানে। নেক্সট কী বলা হয়েছে, ফরেন ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে স্টুডেন্টরা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে পারবে, এটা বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে কি যাবে না, চীনের মান্ডারি ভাষাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে না বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন শিক্ষানবিশরা বলেছেন, শিক্ষানবিশদের আলোচনা শোনার পর যেটা জানতে পারলাম, তারা বলতে চাইছেন যে চীনের মান্ডারি ভাষাটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক। তারা বলতে চাইছেন এটা যে চীনের যদি ধরো, আমরা চীনের সঙ্গে ইন্ডিয়ার তো এখন খুব একটা ভালো সম্পর্ক নেই। এবার ধরো চীনের কোনো প্ল্যানকে আমরা যদি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে চীনের এই মান্ডারি ভাষাটা অবশ্যই জানতে হবে, না হলে কি করে তাদের প্ল্যান বুঝতে পারবো। অবশ্যই এই ব্যাপারটা একটা আলাদা জিনিস। ওকে, তবে আশা করি অবশ্যই সরকার এর উপরে কোনো হস্তক্ষেপ করবে। ওকে নেক্সট, তাহলে কি হলো ব্যাপার, আমরা তাহলে আলোচনা করলাম কোনগুলো, তাহলে আমরা আলোচনা করলাম 5+3+3 এই জিনিসটা আমরা আলোচনা করলাম। এটা 2020-তে যে ঘোষণা করা হয়েছে এনইপি, নিউ এডুকেশন পলিসি, এটাতে ক্ষেত্রে এই 5+3+3+4 এই রুলটা অবশ্যই কার্যকর। এটাকে যদি একটু রিভাইজ করে নিই, তাহলে আমরা জেনে নিচ্ছি কি, যে এই যে 5 বছর, এই 5 বছরের ক্ষেত্রে আমরা জানলাম কি, এটাকে 3 বছর প্লাস 3 বছর এবং 2 বছর, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 বছর বাচ্চারা খেলাধুলা করলো, তারপর ক্লাস 1 ক্লাস 2 পড়লো, এক্ষেত্রে কোনো এক্সাম দিতে হলো না বাচ্চাদের। তাহলে এখানে কি হলো, তারা খেলাধুলা করলো, পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট জাগলো। ওকে, তবে এদের কোনো ঝামেলা থাকলো না, পরীক্ষা থাকলো না, পরীক্ষার কোনো চাপ নেই, এরা সাধারণভাবে পড়াশোনা করলো। তারপর নেক্সট যে 3, এই নেক্সট 3তে কী হলো, ক্লাস 3, 4, 5, এখান থেকে কী হলো, ক্লাস 3 থেকে তাদের পরীক্ষা শুরু হলো। ওকে, তারা পরীক্ষা দিতে শুরু করলো, এক্ষেত্রে তারা মাতৃভাষায় পড়াশোনা করলো, চাইলে তারা ইংরেজিতেও পড়লো, তাদের পছন্দ মতো ভাষাতে তারা পড়তে পারলো। ওকে, আর নেক্সট 3, এই 3টাতে হলো কি 6, 7, 8, এই 6, 7, 8-এ কী হলো, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি ভোকেশনাল টিচিং করা হলো। এক্ষেত্রে এই ভোকেশনাল টিচিংটা অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভোকেশনাল টিচিং তারা করতে পারবে, মার্কস রিভিশন তার উপর তারা মার্কস পাবে অবশ্যই। নেক্সট যে 4 ইয়ার্স, এক্ষেত্রে কী হলো, লাস্ট যে 4 ইয়ার্স, ক্লাস 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে তারা সেমিস্টার ওয়াইজ পড়তে আরম্ভ করলো, বছরে 2বার করে পরীক্ষা দিল, তারা মন দিয়ে পড়াশোনা করলো। ওকে, নেক্সট টোটাল এই যে 15 বছর, এই টোটাল 15 বছর কী হলো, তারা সরকারের অধীনে পড়াশোনা করলো। ওকে, এই টোটাল 15 বছর তারা সরকারের অধীনে পড়াশোনা করলো। এরপর যারা গ্র্যাজুয়েশনের দিকে যাবে, ওকে, সেক্ষেত্রে কিন্তু সরকার কিছু নিয়ম রেখেছে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সরকার কি নিয়ম রেখেছে, কি গ্র্যাজুয়েশনটা এখন 4 বছরের হবে। আর সেক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম এইসব কোর্সগুলো কোনো রকম কোর্স থাকবে না। অর্থাৎ আমরা যেমন ক্লাস 12 পাস করার পর বিএ, বিএসসি বা বিকম কোর্স নিয়ে পড়াশোনা করছি, সেগুলো তখন আর থাকবে না, সেই এনইপি রুল অনুযায়ী থাকবে না আর। ওকে, সেক্ষেত্রে কী হবে, 1 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানে সেটা হলো গ্র্যাজুয়েট সার্টিফিকেট। আচ্ছা, মানে 1 বছর পড়াশোনা কমপ্লিট করার পর তারা গ্র্যাজুয়েট সার্টিফিকেটের অধিকারী হবে, তো তারা গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাবে। 2 বছর কমপ্লিট করলে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। 3 বছর কমপ্লিট করলে তারা গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট পাবে। তাদেরকে গ্র্যাজুয়েট বলা হবে 3 বছর কমপ্লিট করলে। দেন 4 বছর কমপ্লিট করলে সেটা হলো রিসার্চ। ওকে, পোস্ট গ্র্যাজুয়েশনের ব্যাপারটা পরে আসছি। এই ক্ষেত্রে কি, যারা আমাদের ক্ষেত্রে কী হতো, যারা
যারা জব বা কম্পিটিশান এক্সাম যেমন রেলওয়ে বা IBPS দিতে চায়, তারা কি এই 3 বছরের যে কোর্স, এই 3 বছরের গ্র্যাজুয়েশান ডিগ্রি কোর্স এটা করার পর তারা কি জব বা এই কম্পিটিশান এক্সামগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অ্যাপ্লাই করতে পারবে। এইবার যারা চাইছে যে তারা তাদের এই পড়াশোনাটাকে চালিয়ে যাবে, তাদেরকে কী করতে হবে, 4 বছরের কোর্সটা করতে হবে, এই রিসার্চ সার্টিফিকেটটা তাদের নিতে হবে। তারপর তারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য 1 বছর কোর্সটা করতে পারবে। ওকে, তাদের পোস্ট গ্র্যাজুয়েশন তাদের হবে 1 বছর। ওকে, আর এই 2 বছরের কোর্স ব্যাপারটা কি সেটা আমি বলে দিচ্ছি। আরেকটা বিশাল যেটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে রিএন্ট্রি জিনিসটা এখানে নতুন। ঠিক আছে, রিএন্ট্রি কী, ব্যাপারটা কি, অনেক ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা কি হয়, তারা 1 বছর পড়লো, 2 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, 2 বছর কমপ্লিট করার পর ডিপ্লোমা সার্টিফিকেট পেলো, কিন্তু কোনো কারণে বাড়ির ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বা বাড়ির টাকা পয়সার অভাবের জন্য তারা আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারলো না। ওকে, তারা কি করলো, এই 2 বছর কমপ্লিট করার পর ধরো কোনো কাজে চলে গেল বা কোনো কাজে যাওয়ার পর কোনো টাকা অর্জন করলো, ও টাকা অর্জন করার জন্য তারা কোনো কাজে চলে গেলো। তারপর কী হলো, তার কাজ করার পর তারা যদি মনে করে যে না আমার পড়াশোনাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি আবার পড়ব, তখন কী করবে, তারা এই 2 বছরের কোর্সটা করার পর আবার আরও যদি 10 বছর পরও যদি তারা আসে, 10 বছর পরও যদি তারা যেই কলেজে 2 বছর কমপ্লিট করেছিল সেই কলেজে গিয়ে এই ডিপ্লোমা সার্টিফিকেটটা দেখায়, তাহলে তারা আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারা যারা এই 2 বছর কমপ্লিট করার পর যারা পড়াশোনা কোনো প্রবলেমের জন্য তারা পড়াশোনাটা ছেড়ে দিয়েছিল, তারা আবার 10 বছর পরেও এসে আবার তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে। ওকে, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাও মাথায় আসতে পারে যে 3 বছরের কোর্স একটা ছাত্র কমপ্লিট করলো, তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, তারা গ্র্যাজুয়েট নামে পরিচিত, দেন তারা জবে অ্যাপ্লাই করার পর 2-3 বছর জব করলো, টাকা রোজগার করলো। ঠিক আছে, এবার সে কী বলছে, সে হয়তো চিন্তা ভাবনা করলো যে জব করবো না, আমি আমার পড়াশোনাটাকে চালাবো, তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা হলো, তখন কি হবে, তখন সে পোস্ট গ্র্যাজুয়েশনের দিকে যাবে। কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে, যেহেতু সে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই লাস্ট ইয়ারের যে রিসার্চ সার্টিফিকেটটা পায়নি, অর্থাৎ এই লাস্ট ইয়ারটা সে পড়েনি, সেক্ষেত্রে তাকে পোস্ট গ্র্যাজুয়েশনের সময় 2 বছরের কোর্স দেওয়া হবে। ওকে, প্রথম থেকে যারা 4 বছরের কোর্স করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে করার জন্য যাবে, তাদেরকে 1 বছরের কোর্স দেওয়া হবে। আর যারা 3 বছরের কোর্স করে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে তারপর জব করতে গিয়েছিল, জব করে তারপর যখন মনে করলো যে না আমি আবার পড়াশোনা করব, পোস্ট গ্র্যাজুয়েশন করবো, তখন যদি পোস্ট গ্র্যাজুয়েশন করতে যায় তখন তাকে কী করা হবে, 2 বছরের কোর্স দেওয়া হবে। ওকে, এই ফান্ডাটা অবশ্যই বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। দেন কী ব্যাপারটা হয়েছে, তাহলে এক্ষেত্রে ব্যাপারটা কি, গ্র্যাজুয়েশান 4 ইয়ার্স, এই 4 ইয়ার্স ব্যাপারটা অবশ্যই কমপ্লিট হলো। ওকে, 4 ইয়ার্স কমপ্লিট হলো। আর আমাদের এখন যে নিয়মটা রয়েছে, গ্র্যাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান মিলে 5 বছর সময় লাগতো এখনও, আর সেক্ষেত্রে কী হবে, নতুন নিয়মটা আসার পরেও কী হবে, 5 বছরই সময় লাগবে গ্র্যাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করার জন্য। ওকে, আশা করি এটা কমপ্লিট করেছি। নেক্সট কী হয়েছে, আর একটা জিনিস, যে এমফিলটা কি, যে এমফিল ব্যাপারটাকে কি এরা ক্লোজ করে দিয়েছে, এমফিল জিনিসটা থাকছে না, এমফিল আর করতে হবে না, করার ব্যাপারটা থাকছে না। আর কি হচ্ছে, পিএইচডি ব্যাপারটা কিন্তু থাকছে, পিএইচডিটা আগে যেরকম ছিল সেরকমই থাকছে, 4 বছরের কোর্স, পিএইচডি 4 বছরে কমপ্লিট করতে হবে। ওকে, আর পিএইচডি এগুলো সিলেবাস সম্বন্ধে কিন্তু এখনও কিছু কোনো ঘোষণা হয়নি, সিলেবাস অবশ্যই পরে ঘোষণা করা হবে, আর তখন অবশ্যই এর উপর ভিডিও করব। ওকে, আমি সমস্তটা আলোচনা করলাম আশা করি। এইবার ব্যাপারটা কি, এইবার সমস্ত শিক্ষানীতি ক্ষেত্রে কি হয়, সমস্ত শিক্ষানীতির ক্ষেত্রে কিছু পক্ষের দিক থাকে, কিছু বিপক্ষের দিক থাকে, সমস্ত ক্ষেত্রে কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। এবার আমি এই পজিটিভ আর নেগেটিভ দিকগুলো আলোচনা করব। পজিটিভ দিকটা কি, পজিটিভ দিক হচ্ছে এখন কি হবে, যখন এই নতুন নিয়মটা চালু হবে তখন কি হবে, জিডিপির 6% এই এডুকেশন খাতে, পড়াশোনার খাতে, শিক্ষা খাতে নিয়োগ করা হবে। এখন আমরা জিডিপির 3% ইউজ করছি, তবে নতুন শিক্ষানীতিটা আসার পর আমরা 6% ইউজ করবো, অর্থাৎ প্রায় ডবল ইউজ করবো। জিডিপি জিনিসটা কি যদি বুঝতে না পারো, কিছুদিন পর এর পরের ভিডিওতে অবশ্যই জিডিপি ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে ভোকেশনাল
টিচিং। ভোকেশনাল টিচিংয়ের ক্ষেত্রে কী হয়েছে, ভোকেশনাল টিচিংয়ের ক্ষেত্রে একটা নতুন ব্যাপার কি, টেকনোলজিকে ইউজ করে পড়াশোনা করানো হবে। সেক্ষেত্রে কী হয়, যে বিষয়টা ছাত্ররা 5-6 দিন ধরে বই পড়ে শিখতো, সেক্ষেত্রে কী হয়, একটা 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখে, অ্যানিমেশান ভিডিও দেখে তারা শিখবে, পড়াশোনাটা শিখবে। ওকে, এটা খুবই একটা ভালো জিনিস, যেটা স্টুডেন্টদের অবশ্যই হেল্প করবে বোঝার ক্ষেত্রে। কেননা আমাদের মন পড়াশোনা পড়ে যতটা বুঝতে পারে, তার থেকে মনের মধ্যে পিকচার ছবি দেখে তার থেকে তাড়াতাড়ি বুঝতে পারে এবং তারা বেশি দিন মনে রাখতে পারে। ওকে, এটা খুবই একটা ভালো জিনিস। দেন কী হচ্ছে, স্কুল ফি। এখানে বলা হয়েছে কি না, স্কুলের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন স্কুলকে তাদের কোয়ালিটি অনুযায়ী ভাগ করা হবে এবং প্রতিটা স্কুলের বিভিন্ন ধরনের স্কুলের ক্ষেত্রে ফিটা ফিক্স করা হবে। এক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ বলা যেতে পারে। কেন অনেক ক্ষেত্রে কী হয়, কিছু প্রাইভেট স্কুলে কী হয় না, বলা হয় বছরে প্রায় তাদের থাকে কি, বছরে প্রায় তাদের খরচ হয় প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা তারা ফি নিয়ে নেয়। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সেসব স্কুলগুলোতে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা পড়াশোনা করতে পারে না। ওকে, সেক্ষেত্রে সরকার কী হবে, প্রতিটা তাদের স্কুলের কোয়ালিটি অনুযায়ী ফি নির্ধারণ করে দেবে। যেমন বাজারে যেমন একটা জিনিসপত্রের এমআরপি থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেরকমই কলেজের প্রতিটা স্কুলের কোয়ালিটি অনুযায়ী প্রতিটা স্কুলের ফি সরকার নির্ধারণ করে দেবে। এটা ভালো ব্যাপার, কিন্তু যদিও ব্যাপারটা এখনও বিস্তারিত তথ্য নেই, সেটা কত টাকা করবে ভর্তি ফি, সেটা এখনও পর্যন্ত এরা ঘোষণা করেনি। ওকে, নেক্সট পয়েন্টে যাওয়া যাক। রেজাল্টের মধ্যে একটা আমূল পরিবর্তন কি না, মার্কস যে দেওয়া হবে, মার্কসটা বিভিন্ন ধাপে ভাগ করে দেওয়া হবে। কি হয়েছে, প্রথম মার্কস হচ্ছে কি, পরীক্ষা দেওয়ার পর যে লিখে যে মার্কসটা পাবে সেটা তো পেলো, সে মার্কস। এবার নেক্সট এই মার্কসের কিছুটা অংশ সেলফ, মানে নিজেকে মার্কস দেবে। ব্যাপারটা কি না, স্যাররা তাকে জিজ্ঞাসা করবে, যে স্টুডেন্টকে জিজ্ঞাসা করবে যে তুমি কতটা তুমি টাইম টেবিল মেনটেন করে পড়াশোনা করো, তোমাকে কোনো পড়ার কোনো টাস্ক দিলে তুমি সেটাকে কতটা গুরুত্ব নিয়ে পড়াশোনা, কত দিনের মধ্যে সেটা কমপ্লিট করো, কত সময়ের মধ্যে কমপ্লিট করো। ওকে, সেইগুলো ব্যাপার দিয়ে তো নিজে সে নাম্বার দেবে। ব্যাপারটা কি হয়েছে এক্ষেত্রে, কি আমরা ক্লাস 12-এর পর যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করছি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমাকে নিজেকে নির্ধারণ করতে হবে যে তুমি কতটা, তোমার কোয়ালিটি কি, বাইরের কম্পিটিশানের মার্কেটের ক্ষেত্রে তোমার নিজের কোয়ালিটিটা কেমন, সেটা তুমি নিজে নির্ধারণ করবে। সেক্ষেত্রে এই ব্যাপারটা আমরা ক্লাস 6 প্রথম থেকে আমরা স্টুডেন্ট লাইফ থেকে আমরা শিখতে থাকবো। নেক্সট ব্যাপারটা কি হয়েছে কি, যে ফ্রেন্ডস অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করে দিই। ফ্রেন্ডস, বন্ধুরা কি করবে, তোমাকে নাম্বার দেবে। ব্যাপারটা কি, কোনো স্টুডেন্টকে বন্ধুরা নাম্বার দেবে। ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কি হবে, স্টুডেন্টরা যখন তার বন্ধুরা যখন তাকে নাম্বার দেবে, তখন কী হবে, ক্লাসের মধ্যে ফ্রেন্ডস প্রতিটা ছাত্রদের প্রতি ভালো ব্যবহার করার চেষ্টা করবে, তার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। এক্ষেত্রে ব্যাপারটা হবে কি না, ক্লাসের মধ্যে প্রতিটা ছাত্রের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হবে, স্কুলের একটা বাতাবরণ ঠিক থাকবে। নেক্সট টিচাররা তো দেবেই, টিচাররা নাম্বার দেবে বলতে টিচাররা তো বুঝতে পারবে যে এই ছেলেটা প্রতিদিন ক্লাসে পড়াশোনা করে, এই ছেলেটা ভদ্র নম্র, এই ছেলেটা ব্যবহার ভালো, এরকম টিচাররা কী করবে, স্টুডেন্টদেরকে নাম্বার দেবে। দেন কি করা হয়েছে, আরেকটা নতুন নিয়ম করা হয়েছে কি, আরেকটা নতুন ঘোষণা করা হয়েছে কি, যে ফরেন ইউনিভার্সিটি টপ 50টা মানে ভালো উন্নত মানের 50টা ইউনিভার্সিটি কী হবে, ইন্ডিয়াতে আসবে। ওকে, ইন্ডিয়াতে এসে তাদের শাখা খুলবে, তাদের ইউনিভার্সিটি খুলবে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের দেশের যে ইউনিভার্সিটিরা তারা কী করবে, ওই সব ইউনিভার্সিটির সঙ্গে কম্পিটিশানে কাজ করবে। এর ফলে আমাদের দেশের ইউনিভার্সিটিতেও পড়াশোনার মানটা উন্নত হবে। ওকে, আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলা দরকার, যে কলেজটা, যে ইউনিভার্সিটিরা আমাদের দেশে এসে কাজ করবে, তাদেরকে বলা হয়েছে 50 লাখ টাকা সিকিউরিটি মানি দিতে হবে। ওকে, এই সিকিউরিটি মানিটার ব্যাপারটা কি, তাদের 50 লাখ টাকা সিকিউরিটি মানি দেওয়ার কারণ হচ্ছে, ধরো কোনো কলেজ, বাইরের দেশ থেকে কোনো কলেজ হয়তো আমাদের দেশে ব্রাঞ্চ খুললো, কলেজ খুললো। ওকে, তারা স্টুডেন্ট ভর্তি করলো এবং তাদের ফি নিল। ওকে, ফি নেওয়ার পর যদি তারা উধাও হয়ে যায়, তখন যদি কলেজ বন্ধ হয়ে যায়,
সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কি আর স্টুডেন্টরা বাইরের যে খোঁজ করবে, যে বাইরের দেশে যে খোঁজ করবে যে টাকাকে নিয়ে এসে যে ফ্রড হয়ে গেলে টাকা ফ্রড হওয়ার চিন্তা ভাবনাটা যাতে না হয়, সেক্ষেত্রে বলা হয়েছে যে 50 লাখ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিয়ে তারা ইন্ডিয়াতে ইউনিভার্সিটি খুলতে পারে। ওকে, নেক্সট কী হচ্ছে, এক্ষেত্রে 4টা ডিপার্টমেন্ট করা থাকবে। 4টা ডিপার্টমেন্ট করে যারা পড়াশোনা এডুকেশন সিস্টেমটাকে লক্ষ্য নজর করবে। একটা ডিপার্টমেন্ট কী করবে না, টোটাল সিলেবাসটা, এডুকেশন সিস্টেমের যে সিলেবাস তারা সেটা নির্ধারণ করবে। আরেকটা ডিপার্টমেন্ট কী করবে না, এই যে এডুকেশন যে সিস্টেমের মধ্যে এই যে টিচারদের স্যালারি, স্টুডেন্টদের স্কলারশিপ, আর কোনো ভালো স্টুডেন্টদেরকে রিসার্চ করার জন্য টাকাপত্র দেওয়া, এইসব ব্যাপারটা নির্ণয় করবে। আরেকটা কী হচ্ছে, আরেকটা ডিপার্টমেন্ট কী করবে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, স্কুল ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার কী পরিবর্তন করা উচিত, সেই সমস্ত দিকগুলো দেখবে। আরেকটা দিক কী করবে, আরেকটা ডিপার্টমেন্ট 3টা ডিপার্টমেন্টের কথা আলোচনা করলাম। নেক্সট ডিপার্টমেন্ট, এই যে 4th ডিপার্টমেন্টটা কী করবে না, টোটাল যে এডুকেশন সিস্টেমটা কীভাবে চলছে সেটা স্টাডি করবে, সেটার উপর সার্ভে করবে। ওকে, দেন কী হয়েছে, দেন পজিটিভ দিকগুলো হলো। এবার আমি যদি নেগেটিভ দিকগুলোর কথা আলোচনা করি, প্রথম নেগেটিভ দিকের মধ্যে প্রথমেই পড়ছে যে কি ইংরেজিতে কম জোর দেওয়া হয়েছে। ইংরেজির উপর কম জোর দেওয়াটা অবশ্যই বুঝতে পারছো, ইংরেজি আজকের দুনিয়াতে ইংরেজির উপর কম জোর দিলে অবশ্যই আমরা পিছিয়ে পড়ব। সমস্ত টেকনোলজির দিক থেকে, জ্ঞানের দিক থেকে আমরা ইংরেজিতে না পড়াশোনা করলে, ইংরেজির উপর জোর না দিলে অবশ্যই আমরা পিছিয়ে পড়ব। নেক্সট আরেকটা কি, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ঠিক করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিয়মটা ঠিক করবে, আর রাজ্য সরকারকে সেটা মেনে নিতে হবে। এই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই একটা নেগেটিভ দিক। এক্ষেত্রে কী ব্যাপারটা, এক্ষেত্রে এই ব্যাপারটা কেন হলো, এই ব্যাপারটার উপর অবশ্যই অনেক কথা চলছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এক্ষেত্রে কি হয়, রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব থাকে, রাজ্য সরকারও কিছু নিয়ম মানতে হয়, তাদেরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, যে ক্ষেত্রে তাদের এই শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকারের কিছু ব্যাপার থাকে। সেক্ষেত্রে রাজ্য সরকারের কিছু মতামত নেওয়া অবশ্যই দরকার ছিল। এই ব্যাপারটা অবশ্যই পরে হস্তক্ষেপ করবে সরকার। ওকে, টোটাল বিষয়টা আমরা অবশ্যই আলোচনা করতে পেরেছি। এবার আমার মতে এই শিক্ষা ব্যবস্থাকে যদি স্কোর দিতে হয়, তাহলে আমি এটা 95% দেবো। কেননা অবশ্যই এখনও পর্যন্ত পৃথিবীতে কোনো শিক্ষা ব্যবস্থা আসেনি যেটা 100% কাজ করে। 95%-এর মধ্যে বাকি 5% দেওয়ার কারণ হচ্ছে, আমার মতে টিচার স্টুডেন্টদেরকে তো ধরে বেঁধে পড়াশোনা করিয়ে দেওয়া, কিন্তু টিচারদের অ্যাটিটিউডটা অবশ্যই একটু লক্ষ্য নজরে রাখা উচিত। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, কোনো টিচার পান খেতে তাবাকু খেতে ক্লাসে ঢুকে পড়ে, ক্লাস নিতে থাকে। কোনো টিচার কী হয়, কোনো টিচার এমন কী হয়, প্রচুর দামি জামা কাপড়, প্যান্ট শার্ট পরে ক্লাসে চলে আসে। সেক্ষেত্রে কী হয়, স্টুডেন্টের মনোভাবের উপর একটা প্রভাব পড়ে। তারা মনে করতেই পারে, মিডল ক্লাসের ছাত্ররা মনে করতেই পারে যে স্যার অনেক বড় বাড়ির ছেলে, সেক্ষেত্রে কি অত বড় বাড়ির ছেলে হলেই অত ভালো জায়গায় যেতে পারে, এরকম ব্যাপার তাদের মনে আসতেই পারে। আরও অনেক ব্যাপার উদাহরণ রয়েছে, তবে সেগুলো অবশ্যই তোমরা জানো, তোমরা স্টুডেন্ট হলে অবশ্যই সেটা বুঝতে পারবে। ওকে, তাই আমি 95% স্কোর করে দিয়েছি, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, হ্যাভ এ গুড ডে।